আধুনিক যুদ্ধের সবথেকে বড় অস্ত্র কোনটি জানেন? সেটি হলো গতি এবং নির্ভুলতা। আর এই দুই ক্ষেত্রে ভারতের সবথেকে বড় শক্তির নামই হলো ব্রহ্মোস। কিন্তু ভাবুন, এই ব্রহ্মোস যদি আকারে ছোট করা হয়, যদি আরও হালকা হয়ে যায়, যদি আরও দ্রুতগতির হয়ে যায়, তবে তো শত্রুর অবস্থা কি হবে সেটা উপরওয়ালাই জানে। একেবারে ঠিক ধরেছেন। ভারত এখন কাজ করছে তাদের সবথেকে প্রাণঘাতী ক্ষেপণাস্ত্র নতুন রূপ নিয়ে, যার নাম ব্রহ্মোস এনজি, অর্থাৎ নেক্সট জেনারেশন ব্রহ্মোস। সাম্প্রতিক এই যে প্রজেক্ট, এই প্রজেক্টে ভারতে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য বাইরে বেরিয়ে এসেছে। ব্রহ্মোস অ্যারোস্পেসের চিফ জেনারেল ম্যানেজার প্রবীণ পাঠক তিনি বেশ কিছু তথ্য সামনে দিয়েছে, যেটা জানার পরে গোটা বিশ্ব হতবাক। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব কেন এই নতুন ব্রহ্মোস এনজি বিশ্বের সামরিক বাজারে রীতিমতো হইচই ফেলে দিয়েছে। এটা কিভাবে সুখোই বা তেজসের মতন ফাইটার জেটগুলির ক্ষমতা কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে, এবং এটি কেন ভারতে তৈরি অদৃশ্য ঘাতক বলা হচ্ছে। সম্পূর্ণ ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ ডিফেন্সের এমন কিছু তথ্য আপনি জানতে পারবেন যেটা সম্ভবত আপনি এর আগে শোনেননি। কিন্তু তার আগে একটু ইতিহাসের দিকে আমাদের যাওয়া প্রয়োজন। ব্রহ্মোস এটি হলো ভারত ও রাশিয়ার একটি যৌথ প্রয়াস। আপনারা সবাই জানেন ভারতের ব্রহ্মপুত্র এবং রাশিয়ার মক্সোভা নদীর নাম মিলিয়ে এর নামকরণ করা হয়েছিল। এটি বিশ্বের অত্যন্ত সেরা সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের মধ্যে অন্যতম। কিন্তু এটার মধ্যে কিছু সীমাবদ্ধতা ছিল। সেই সীমাবদ্ধতার মধ্যে হচ্ছে এর বিশাল আকার ও ওজনে ভারী। এটি শুধুমাত্র ভারতীয় বিমানের বড় যে যুদ্ধ বিমানগুলো রয়েছে, যেমন সুখোই 30 মানে SU-30 MKI থেকেই এটা উৎক্ষেপণ করা যেত। ঠিক এখানেই এন্ট্রি হলো আমাদের নতুন ব্রহ্মোস এনজির। ব্রহ্মোস অ্যারোস্পেস চিফ জেনারেল ম্যানেজার প্রবীণ পাঠক তিনি জানিয়েছেন যে এই নেক্সট জেনারেশনের ক্ষেপণাস্ত্রটি হবে ভারতের ব্রহ্মোসের চেয়ে অনেক গুণ দ্রুততর, হালকা হবে এবং এর বহুমুখী অনেক কিছু জিনিস থাকছে। এর ওজন প্রায় 50% কমিয়ে ফেলা হয়েছে এবং আকারে এটি প্রায় 3 মিটার পর্যন্ত ছোট করা হয়েছে, মানে আগেরটার থেকে। এবার আপনাদের প্রশ্ন হতেই পারে যে আকারে ছোট হয়ে যাওয়া মানে কি এর ক্ষমতা কমে গেল? একেবারেই নয়। ডিআরডিওর ক্ষুদ্র সংস্করণ যেটা করা হয়েছে অত্যন্ত আধুনিক পদ্ধতি মেনে ওজন ও আকৃতি কমেছে ঠিকই, কিন্তু এর যে ধ্বংসাত্মক ক্ষমতা সেটা বিন্দুমাত্র কমেনি, সেটা আরো বেড়ে গিয়েছে। আর ওজন কম হওয়ার জন্য এটি ভারতের সামরিক বাহিনীর জন্য একটি বিশাল আশীর্বাদ হতে চলেছে। চলুন এবার আমরা কথা বলি এই ক্ষেপণাস্ত্রের আসল শক্তির জায়গা নিয়ে। তা হলো এর গতি। এর স্টিলথ ক্ষমতা শব্দের থেকে 3 গুণ বেশি গতিতে এই ব্রহ্মোস এনজি যেতে পারে, অর্থাৎ মার্স 3। এই যে এ শব্দের 3 গুণ গতিতে যাবে, এরকম মার্স 3 স্পিড। ভাবতে পারছেন? মানে শব্দ পরে পৌঁছবে, তার আগেই মানুষ, মানে যখন শব্দ সে শুনতে পেল যে কিছু একটা আমাদের জন্য ফায়ার করা হয়েছে, ততক্ষণে সে স্বর্গে গিয়ে হাঁটাচলা করবে। আমি জানি না স্বর্গ না নরকে, সেটা যারা যাবে তারাই বুঝতে পারবে। কয়েক গুণ গতিতে এ ছুটতে শুরু করে দিয়েছে। প্রতি সেকেন্ডে 1 কিলোমিটারেরও বেশি পথ এ অতিক্রম করবে। শত্রুপক্ষের কোনো এয়ার ডিফেন্স সিস্টেম এই মুহূর্তে এমন নেই যে একে রুখতে পারে।
কোনো বিধ্বংসী কামান নেই যে একে শেষ করতে পারে, কারণ এর গতি হচ্ছে এর সব কিছু। যতক্ষণে বুঝতে পারবে ততক্ষণে এর সমস্ত কিছু শেষ করে দিয়ে বেরিয়ে যাবে। এবার অ্যাডভান্স স্টিলথ টেকনোলজি যে ব্যবহার করা হচ্ছে, এই ক্ষেত্রে ক্ষেপণাস্ত্রের ডিজাইন এমনভাবে করা হয়েছে যে এই যে রাডারের সিগন্যাল, এই যে বিভিন্ন জায়গায় রাডারের সিগন্যালগুলো যাচ্ছে, একটা সিগন্যালও একে ধরতে পারবে না। অর্থাৎ রাডার সিগন্যালকে এ খুব সহজে প্রতিহত করে ফেলবে। রাডার ক্রস সেকশন যাকে বলছে RCA, এই যে ক্রস সেকশনগুলো রয়েছে RCA, এগুলি অনেক বেশি থাকলেও খুব সহজে এটা অদৃশ্য আঘাতের মতন বেরিয়ে যাবে। এটা স্থলপথে আক্রমণ চালাবে, এটা আকাশপথে আক্রমণ চালাবে, অর্থাৎ শত্রুর ঘাঁটি যেখানেই থাকুক না কেন এর নিমেষে শেষ করে দেবে। আর এর পাল্লা প্রায় 290 কিলোমিটার, অবশ্যই আন্তর্জাতিক নিয়ম মেনেই বা সেখানকার গাইডলাইন্স মেনে করা হয়েছে। অতিরিক্ত দূরত্ব করলে পরে তখন আবার আমেরিকা রে করে সামনে চেপে ধরবে, বলবে তোমরা এত বেশি কেন করছো। কিন্তু বিশ্বাস রাখুন, ভারত এত বোকা নয় যে 290 কিলোমিটার করতে পারে সে যে আর বেশি করতে পারবে না এমন কোনো কথা নেই। এই ঠিক একে নিয়ে পাকিস্তানের বক্তব্য ছিল, চীনের বক্তব্য ছিল যে ভারত মিথ্যে কথা বলছে, ভারত প্রায় 12,000 কিলোমিটার পর্যন্ত করার ক্ষমতা রাখে। এটা তারা বলেছিল, বিশ্বকে বোঝাবার চেষ্টা করেছিল। এবং এর যা গতি, সেই গতির জন্যই কিন্তু যে কোনো শত্রুর যে কমান্ড সেক্টরগুলো রয়েছে সেগুলো ধ্বংস করাটা খুব সহজ হয়ে যায়। যুদ্ধজাহাজ বলুন, এয়ারবেস বলুন, খুব সহজে ধ্বংস করা যায়। কারণ আপনারা প্রত্যেকে জানেন যে পাকিস্তানের ঠিক কি হয়েছিল। পাকিস্তান একেবারে এখনো পর্যন্ত তাদের ফুটোগুলোকে সারাতে পারেনি। যেভাবে এই ব্রহ্মোস গিয়ে আঘাত ফেলেছিল, তখন তো এনজি ছিল না, অর্থাৎ নেক্সট জেনারেশন ছিল না। এবং এই প্রজেক্টের মধ্যে সব থেকে বড় ম্যাজিক লুকিয়ে রয়েছে এর বহুমুখী ব্যবহার। আগে কি হতো? আগে যেটা হতো, এই ব্রহ্মোস এয়ার লঞ্চ ভার্সন সুখোই বিমান বহর থেকেই এটাকে ফেলা দিত, কারণ এটা ওজন খুব বেশি, আকারে বড়, এবং এটাকে মাঝখানে লাগাতে হতো। কিন্তু এবার এটা একেবারে পরিবর্তিত হয়েছিল। আর একটা বিষয়, সুখোই শুধুমাত্র একটা ব্রহ্মোস নিয়ে যেতে পারত, কিন্তু যখন এই নেক্সট জেনারেশন এলো তখন কিন্তু চরিত্রটা পুরো বদলে গেল। এখন সুখোই 30-তে মানে Su-30 MKI, যেহেতু এর আকার এবং ওজন কমে গিয়েছে, সেই কারণে মোট 4টি ব্রহ্মোস নিয়ে সে উঠতে পারবে। একবার ভেবে দেখুন, একটা ফাইটার জেট উঠছে, সে 4টে সুপারসনিক মিসাইল নিয়ে হামলা চালাতে পারবে, এটাই সবচেয়ে বড় বিষয়। তারপর তেজাস রয়েছে, ভারতের গর্ভের বা দেশীয় প্রযুক্তি যদি আমরা বলি, হালকা যুদ্ধবিমান তেজাস এখন 2টি ব্রহ্মোস এনজি নিয়ে যেতে পারে। আগে কিন্তু তেজাস এটা নিয়ে যেতে অক্ষম ছিল। যেহেতু এনজি ভার্সন চলে এসেছে, স্বাভাবিকভাবেই তেজাস এইগুলোকে বাইরে নিয়ে যেতে পারে, এবং একই সঙ্গে আন্তর্জাতিক বাজারে তেজাসের দামও কিন্তু বাড়বে। এবারে নৌবাহিনী বা সাবমেরিন যাই বলুন না কেন, আকারে যেহেতু ছোট হলো, তারাও খুব সহজে এটাকে ব্যবহার করতে পারছে। তাদের সাবমেরিনে সাধারণ টর্পেডো টিউব থেকে এটা উৎক্ষেপণ করা সম্ভব। সমুদ্রের গভীরে লুকিয়ে থেকে সাবমেরিন দিয়ে নিঃশব্দে এটা ছুঁড়ে ফেলা সম্ভব। অর্থাৎ শত্রুর কাছে এটা একটা মারাত্মক ক্ষেপণাস্ত্র হয়ে দাঁড়িয়ে গিয়েছে। ব্রহ্মোস এনজি যে শুধুমাত্র ভারতের প্রতিরক্ষা মজবুত করবে এমনটি নয়, এটি ভারতের অর্থনীতি এবং বিশ্বমঞ্চে ভারতের কূটনীতিকেও এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। ভারত ইতিমধ্যেই ফিলিপাইন্সের কাছে ব্রহ্মোস বিক্রয় করে ডিফেন্স এক্সপোর্টের খাতায় বড় নাম লিখিয়েছে। ব্রহ্মোস এনজি এখন ছোট হওয়া এবং মাঝারি হওয়ার কারণে ছোট ছোট দেশগুলো যাদের কাছে সুখোই বিমান নেই, তারা যাদের কাছে ছোট ফাইটার জেট রয়েছে, তারাও এটাকে ব্যবহার করতে পারবে। সেই কারণে তেজাস, MiG-29 বা অন্যান্য বিমানের এটি সহজে এটাকে ফিট করা সম্ভব হয়।
ফলে এটি বাইরের বাজারেও বেশ দাম হবে। আমদানিকারক থেকে বড় রপ্তানিকারক দেশে ভারতবর্ষ পরিণত হয়ে যাচ্ছে। এবং সব থেকে খুশির যে খবর সেটি হলো এই মিসাইল যে প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন বা ফ্লাইট টেস্ট 2026 সালেই হবে এবং এই পরীক্ষায় আশা করা যাচ্ছে খুব সহজে সে পাশ করে ভারতীয় যে বিমান বাহিনী তাতে সে অন্তর্ভুক্ত হয়ে যাবে। এবার সার্বিকভাবে যদি আমরা বলি সেই ক্ষেত্রে এই যে ব্রহ্মোস এনজি ভারতের সামরিক শক্তি জন্য একবিংশ শতাব্দীর এক চরম মাইল ফলক। এটি ছোট কিন্তু হালকা, এর আবার আঘাত করার ক্ষমতাও অত্যাধিক বেশি, একেবারে বিদ্যুৎ গতিতে অপ্রতিহত। শত্রুপক্ষের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুকে নির্ভুলভাবে সে আঘাত করতে পারে। এটি ভারতীয় আক্রমণ ক্ষমতাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে যুদ্ধক্ষেত্রে। শত্রুদের মেরুদণ্ডে রীতিমতো কাঁপুনি ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। ভারতের এই নতুন প্রযুক্তি নেক্সট জেনারেশন ব্রহ্মোস সম্পর্কে আপনাদের ঠিক কি মতামত? অবশ্যই আপনারা আপনাদের মতামত জানাবেন। এবং একই সঙ্গে দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্য আরও এক ধাপ বেড়ে যাচ্ছে। অবশ্যই এই বিষয় নিয়ে আপনাদের মতামত জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই এটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং গর্বিত ভারতীয় হিসেবে অবশ্যই শেয়ার করবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।